হেলিকপ্টার উঠতে হবে কেন ওনাদের? ওই দুজনের কি কারণে উঠতে হবে? সিট খালি আসলো হলো ভাই কিছু। এটা বিয়ের আসরে না, ওই যে মেয়েরে বলে বাবা কবুল বলো, ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গুজে বুঝছে, তারপরে কিন্তু কবুল কয় না। হেলিকপ্টার উঠতে হবে কেন ওনাদের? ওই দুজনের কি কারণে উঠতে হবে? সিট খালি আসলো হলো ভাই কিছু। এটা এত বড় ঘটনার পরেও কি রাজনৈতিক দলগুলোর শিক্ষা হবে বলে আপনি মনে করছেন না? কেমন করে বলেন আপনি শিক্ষা হবে? আওয়ামী লীগ যে ভুলগুলি করছে, এই ভুলগুলো কি এখনকার পলিটিক্যাল পার্টিগুলো একটার পর একটা করতেছে না? আপনি বলেন করতেছে কিনা? করতেছে না। যে ভুলের কারণে আওয়ামী লীগকে প্রায় সমূলে উৎপাদিত হয়ে যেতে হলো, এত বড় দল, সেই ভুলগুলি চান্স পেলে কোন পার্টি করতেছে না? আপনি আমাকে বলেন দেখি। এই যে দুই দিনের দল জাতীয় নাগরিক পার্টি, তারাও তো করতেছে এই কাজগুলি, করতেছে না? তারা বিভিন্ন অফিস টফিসে যায় না, খবর পাই না? পাই তো ভাই। কি ওরা কি জানে না এর পরিণতি কি? পরিণতি তো ওরাই ঘটেছে, এই কাজটা ওরাই করছে, তাই করতেছে কেন আবার? হেলিকপ্টার উঠতে হবে কেন ওনাদের? ওই দুজনের কি কারণে উঠতে হবে? সিট খালি আসলো হলো ভাই কিছু। এটা তো উঠলো কেন? এটা কি আগে ছাত্রলীগ করতো, এখন ওনারা উঠেন। আবার পরের দিন দেখি বিশাল এক স্ট্যাটাস দেয় সার্জিস আলম, যে জনগণ কত ভুল করতেছে। জনগণ উনি যে সারাদিন কাজ করেন, যখন ওইটা দেখে না, খালি ওনার স্ট্যাটাসটুকু দেখে, কেন খালি ওনার ভিডিওটুকু দেখে, এই আবার স্ট্যাটাস দেওয়া, জনগণকে আবার জ্ঞান দেয়। এই কাজ আপনার ছাত্রলীগের সাবধান করতো না? করতো তো ভাই, জ্ঞান দিত পাবলিকের, সমানে জ্ঞান দিত যে কী করতে হবে। তো এখন বিষয়টা হলো এখানে, প্রবলেম হলো মাথায়, মাথায় মগজের প্রবলেম। এটা ইতিহাস থেকে তো শিক্ষা নেন, এটা তো ইতিহাসের পার্ট, এটা তো আমরা বহুদিন ধরে বলতে বলতে পুরানা কথা হয়ে গেছে। শিক্ষা তো কেউ নিচ্ছে না। চরম পরিণতি কি হয় দুদিন আগে দেখা গেছে, কিন্তু দুদিন এসব ভুলে গেছে, সবাই গেছে। বিএনপির আচরণ দেখেন আপনি, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যান, দেখেন না কি অবস্থা। প্রত্যন্ত অঞ্চলে যাই দেখেন, যেখানে যে যে পয়েন্টে চাঁদাবাজি হইতো, সব পয়েন্টে আগের চেয়েও বেশি চাঁদাবাজি হচ্ছে, খালি লোকটা চেঞ্জ হয়ে গেছে ভাই। এটা আপনি সাংবাদিকতা করেন, আপনি জানেন না, দেখেন না, সবাই দেখতেছে তো হয়েছে। তো তারা কি জানে না এই চাঁদাবাজির ফল কি? আগে যারা করতো তারা তো বিতাড়িত, এবং এরা মনে করতেছে আমি কোনোদিন বিতাড়িত হবো না, আমি এখানেই থাকবো। দলগুলোর মধ্যে সংস্কার হওয়া তো খুবই জরুরি, কারণ আমাদের যে দলগুলি আছে, যে দলগুলো নিজেদেরকে ডেমোক্রেটিক বলে দাবি করে, তাদের মধ্যে ডেমোক্রেট আছে কিনা আমার সন্দেহ। এবং তারা মানে কিভাবে দেশের জাতিকে ডেমোক্রেসি দেবে, এটা আমি বুঝি না, কারণ তাদের যে ঐতিহ্য আগে দেখি আমরা, ওইখান থেকে খুব একটা ভরসা যে পাই তা কিন্তু না। ইলেকশন কমিশনে বলা হয়েছে যে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো ছাত্র অঙ্গ সংগঠন থাকবে না, থাকবে না তো। কিন্তু আমরা সবাই জানি যে বিএনপির অঙ্গ সংগঠন হলো ছাত্রদল, আওয়ামী লীগের ছাত্রলীগ ছিল যেটা নিষিদ্ধ হয়ে গেছে, জামাতের ছাত্র শিবির, এটা তো আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, এটা আমার মানে নাবালক বাচ্চাও বুঝে, বুঝে তো। এটা কে কী কারণে বুঝে? বোঝানো হয় বলে বুঝে। যখন আমরা দেখি যে রিজভী আহমেদ সিগনেচার করে বলে যে তোমাকে ছাত্র দলের অমুক পদে নিয়োগ দেওয়া হলো, আশা করি তুমি ভালোভাবে দায়িত্ব পালন করবা, সিগনেচার করে ওনার এই আসে, চিঠি আসে, তখন কি প্রমাণ হয়? তখন কি প্রমাণ হয়? এটা তার অঙ্গ সংগঠন। এখন এইটা নিয়ে যদি কালকে অন্য দলগুলি যায় ইলেকশন কমিশনে, যে আপনাদের আর পিও তো আছে, থাকতে পারবে না, কিন্তু বিএনপির তো আছে, এই দেখেন এই চিঠি, তাহলে রিজভী আহমেদের চিঠি কেমন ইস্যু করলো? যদি যায়, এবং যদি নির্বাচন কমিশন মেরুদণ্ড সম্পন্ন হয়, তাহলে তো গণতন্ত্রের 12 বেজে যায় দলের মধ্যে। তো আমাদের যারা নির্বাচন কমিশন বাইসে বাইসে তেমন লোক আনা হয় যে অথর্ব মানে মেরুদণ্ড বেকার হয়ে গেছে, ফিজিক্যালিও আর ইও সবভাবে মেরুদণ্ড মানে আছে কিনা সন্দেহ। তারা কি অ্যাকশন নিতে পারবে? বিদেশে হলে তো সঙ্গে সঙ্গে ওই চিঠি দেখে অ্যাকশন নিত, কারণ যাইতে হতো না, বলতো তুমি ওই চিঠি কে বেশি করলা, পাল্টাও তুমি করতে না, করছে তো, সে প্রতিদিনই করতেছে। তো এখন এইগুলি গণতন্ত্রটা কিন্তু একা একা হবে না। আপনি আশা করবেন যে আমি একা একা গণতন্ত্রী হয়ে যাব, তাহলে তো দুনিয়াতে থানা পুলিশের দরকার পড়ে না, সবাই ভালো হয়ে গেলেই হয়। আপনি সবাইকে বলেন তুমি যদি চুরি করো তো এটা মহাপাপ, তুমি দোজকে যাবা, হ্যান যাবা, তৈন যাবা, সবাই যদি বিশ্বাস করে তাহলে তো আর কিছু লাগে না রে ভাই দুনিয়া। কিন্তু তারপর তো লোকে মানে না। আপনি যদি মানাইতেন যে তুমি পলিটিক্যাল পার্টি করছো, তোমার পার্টির মধ্যে ডেমোক্রেসি থাকতে হবে, এই মানানোর অনেক আইন কানুন আছে কিন্তু গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে আছে, ইলেকশন কমিশনের কাছে আছে। তারা যদি মানাইতে পারতো, মানতো, সবাই জানে যে এভাবেই চলছে, এভাবেই চলবে, তো গণতন্ত্র আপনি দলের মধ্যে কেমনে করে আশা করবেন? সেটা হবে না। তবে আমি যে জিনিসটা বলি আপনাকে, সেটা হলো জানেন, যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনটাও হয়,
যে মানুষ তার স্বাধীন মতো তার ইচ্ছা মতো ভোটটা দিতে পারবে এবং যে ভোটটা সে দেবে সেই ভোটটা ঠিকঠাক মতো গোনা হবে, এইটা যদি নিশ্চিত করা যাইতো 2-3টা ইলেকশন হলে পরে দেখবেন সব ঠিক হয়ে যেত। কিন্তু আমরা তো 2টা ইলেকশন হতে দেই না। যদি একটা হয় পরেরটা আবার আমরা ক্যারিকেচার শুরু করি যে কিভাবে আমার লোককে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের প্রধান বানানো যায়, কিভাবে কার বয়স বাড়াইতে হবে কমাইতে হবে, এগুলি করে মিরা টেনে আমরা একটা সাইজ করি। কিন্তু বিয়ের আসরে না ওই যে মেয়েরে বলে বাবা কবুল বলো, ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গেছে বুঝছে, তারপরে কিন্তু কবুল কয় না। প্রধান উপদেষ্টা একবার স্পষ্ট করে বলে দিয়েছেন নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার, কোনো দাবির মুখে নির্বাচনের পেছানোর সম্ভাবনা নেই। মানে নির্ধারিত সময়টা কি? ডিসেম্বরের কথা তিনি বলেছিলেন এর আগে, যতটুকু আমরা বুঝি। উনি তো জুনের কথা বলেছিলেন, উনি তো আবার শর্তও দিয়েছেন যে বড় প্যাকেজ ছোট প্যাকেজ দিয়েছেন না। তো নির্ধারিত সময়টা কি ভাই? আমি তো মনে করি নির্ধারিত সময় আরও আগে হতে পারতো। সমস্যাটাকে আমি বলি আপনাকে, নির্বাচন তো ওনাদের করতেই হবে, তাই না? ওনারা তো আসলে এটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু উনি কিন্তু মানে বিপ্লবের চেতনাধারী কোনো সরকার না। কারণ সরকার তো একটা বায়বীয় পদার্থ না, সরকার কতগুলি ব্যক্তির সমন্বয়ে গঠিত হয়। তো এই যে ব্যক্তিগুলির সমন্বয়ে সরকার গঠিত হয়েছে, এই ব্যক্তিগুলির মধ্যে শতকরা 80% এই বিপ্লব অথবা আন্দোলন যাই বলেন না কেন তার সঙ্গে জড়িত ছিল না। কাজে বিপ্লবের চেতনা, আন্দোলনের চেতনা ওনাদেরকে তাড়িত করে প্রতি মুহূর্তে, এটা আমি মনে করি না। এটা হলো ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূসের যার যার পছন্দ হয়েছে ওই লোকগুলো আইনা সে সরকার বানাইছে, আর কিছু না। ডক্টর ইউনূসের বিপ্লবের চেতনা ধারণ করে কিনা আমার সন্দেহ আছে। বিপ্লবের চেতনা ধারণ করে সরার তোষার, কারণ তারা মাঠে ছিল, সে মাঠে ছিল, সে ছিল ফ্রান্সে। ওরা কি কারণে বুঝা না বুঝে তারা নিয়ে আসছে এটা ওরা জানে, এটা তো আমি জানি না, ওই দায়িত্ব ওরা নেবে। কিন্তু আইনা নিয়ে যারে বসায় উনি যে বসে উনি যা যা করছে এটা বিপ্লব না, এটা বিপ্লবের চেতনাধারী কোনো সরকার না। কথা হলো সিম্পল একদম। কাজেই ওনারা ইলেকশন করার জন্য আসছেন, কিন্তু এই ইলেকশন করাটা এই কথাটা দেখবেন আপনি যে বিয়ের আসরে না ওই যে মেয়েরে বলে বাবা কবুল বলো, ও কিন্তু কবুল বলার জন্য সাইজে গেছে বুঝছে, তারপরে কিন্তু কবুল কয় না। তারপরে একজন বলছে একজন ওই খালায় কয় হ্যাঁ আমি শুনছি হয়ে গেছে। তো উনি তো কবুল বলার জন্যই আসছেন রে ভাই। তো বলেন কবে ইলেকশন হবে, বলতে সমস্যাটা কি? এইটা হইলে ওইটা হলে সেইটা, সংস্কার পুরা হইলে ওইটা, ফুল প্যাকেজ হাফ প্যাকেজ, এই সমস্ত নাটক করার কোনো দরকার আছে? আর উনি যে সংস্কার করবেন, উনি কি সংস্কার করার জন্য যোগ্য এটা প্রমাণ করতে পারছেন? আপনি এই কথাটা বলেন তো। উনি যে বলছেন উনি সংস্কার করবেন, উনি যে সংস্কার করার জন্য যোগ্য এটা প্রমাণ করতে পারছেন কিনা? স্টুডেন্টরা কিছু দাবি দিছে না? স্টুডেন্টদের দুইটা মূল দাবি, ওরা দুইটা দাবি নিয়ে গেছিল। একবার জুলাই প্রোক্লেমেশন, তারপর আরও কিছু দাবি নিয়ে গেছিলো প্রেসিডেন্টের পদত্যাগ। উনি তো সব থামাই দিচ্ছেন। স্টুডেন্টরা যদি বিপ্লবের চেতনা থেকে এগুলি করে থাকেন, উনি কোন চেতনা থেকে থামাই দিলেন? কাজে চেতনায় কিন্তু ভাই আছে, দূরত্ব আছে। কাজে এগুলি বলে লাভ নাই। কথাটা হলো ভাই আপনি একটা ভালো নির্বাচন করতে পারবেন কিনা সেটা করেন, জনগণ ঠিক করবে। জনগণ সিদ্ধান্ত নিতে ভুল করে না। সংবিধান কেমন হবে এটা আলী রিয়াজের চেয়ে জনগণ বেশি, রিক্সাওয়ালা জানে বেশি। রিক্সাওয়ালার অপিনিয়ন নেন, ওই বিদেশি নাগরিকের অপিনিয়ন আমার দরকার নাই। এটা ক্লিয়ার কথা আমার কাছে। বিদেশি নাগরিক আলী রিয়াজ এসে বলবে যে আপনি এইভাবে সংস্কার করতে হবে, এইভাবে সংবিধান বানাতে হবে, ওটা আমি কি করুন? ওটা কি টিকবে নাকি? ওটা টিকবে? এই সংস্কার এটা হবে? সংবিধান সংস্কার করার একমাত্র এখতিয়ার জনগণের, এবং জনগণের যেহেতু সব জনগণ একসঙ্গে আসতে পারবে না, প্র্যাকটিক্যাল না, কিন্তু জনগণের যারা প্রতিনিধি তারা চেঞ্জ করবে। এর বাইরে অন্য কিছু